সামান্য ভিডিওর জন্য মানুষ হয়ে মানুষের সাথে এরকমের জঘন্যতম কাজ কি করে করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। পরপর কয়েকটা ভিডিও কিন্তু আমি বাবার বাড়ির শেয়ার করেছি। তো আমি কিন্তু বাবার বাড়িতে 13 দিন ছিলাম, আর দীর্ঘ 13 দিন বাবার বাড়িতে থাকার পরে আমি কিন্তু আমার নিজের সংসারে ফিরে এসেছি। তা আমি 24 তারিখে ঢাকায় চলে এসেছি। বাবার বাড়িতে অনেক দিন ছিলাম ঠিকই, কিন্তু বাবার বাড়িতে কিন্তু আমি ওরকম করে কোনো ভিডিও করি নাই। আসলে অনেক দিন পর বাবার বাড়িতে যাই, সেখানে গিয়ে সারা দিন আনন্দ করব, ঘোরাঘুরি করব, এটাই তো স্বাভাবিক, তাই না? সেখানে গিয়ে যদি ক্যামেরা অন করে সারাক্ষণ ভিডিও নিয়েই ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমার আনন্দটাই মাটি হয়ে যাবে। তো সেই কারণে তেমন আর কোনো ভিডিও করি নাই। আর আমি সবসময় এরকমেরই, কোথাও গেলে আমার তেমন একটা ভিডিও শ্যুট করা হয় না। আর আমি বাসায় ফিরে এসে দেখি তো আমার বাসার অবস্থা এতটাই খারাপ, এতটাই ভয়াবহ। আসলে অন্যকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমি বাসাটা খারাপ পরিস্থিতিতে রেখেই চলে গিয়েছিলাম। তারপর যতটুকু ভালো ছিল ততটুকু আবার যে বাসায় ছিল সে করেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি ধীরে ধীরে সব কিছুই গুছিয়ে নিব। তো আজকে সকালে নাস্তা করার পরে আমি কাজগুলো শুরু করেছি। আজকে বেডশিটটা চেঞ্জ করব। সেই যে এই বাসায় এসে বেডশিটটা পেতেছি, এখন পর্যন্ত সেই একই বেডশিটে আছি। আসলে বড় সমস্যা হলো আমার ওয়াশিং মেশিনের লাইনটা এখনও দেওয়া হয়নি, তাই কাপড় চোপড় ধোয়া নিয়ে আমার অনেকটাই ঝামেলা হচ্ছে। আর বাসা চেঞ্জ করলে কিন্তু অনেক কাপড় চোপড় নোংরা হয়। আমার বাসার আনাচে কানাচে অনেক কাপড় জমে আছে, যেগুলো আর কি ধোয়া হচ্ছে না। তো সেই কারণে একই বেডশিটে এতদিন ছিলাম, কারণ বেডশিট যদি উঠে ফেলি তাহলে ধুতে পারবো না। আর নতুন একটা বেডশিট যে নামিয়ে আবার বিছাবো সেটাও তো নোংরা হবে। তো সেই কারণে আমি একটা বেডশিটেই এতটা দিন ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। গতকাল অনেক সাহস করেই আমি একটা বেডশিট ধুয়েছি, আর সাথে কিছু কাপড়ও ধুয়েছি। গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর হাতে সেটা কেচে নিয়েছি। আলিবার পাপা রাতে বাসায় এসে তো সেটা নিয়ে অনেক বকাবকি করেছে, কেন করলাম এই কাজটা। তো কী করব বলেন, অনেক তো এলোমেলোর ভিতরে ছিলাম, অনেক অপরিষ্কারের মধ্যে ছিলাম, কিন্তু এখন আর কেন জানি ভালো লাগছে না। তো এক কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর সাথে কিন্তু বেডটাকেও একটু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। বেডের বেডশিটটা চেঞ্জ করার পরে আমার বেডটা যেন প্রাণ ফিরে পেয়েছে। তো এরপরে আমি ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি। আর আমি যে বেডশিট চেঞ্জ করেছি সেখানে কিন্তু আমার বাবুর যে ছোট বালিশের কভারটা সেটা দিয়েই কিন্তু আমি সব মোছামুছি করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের উপরেও দেখলাম অনেক ধুলো, তো ড্রেসিং টেবিলের উপরে যা যা রেখেছি সব কিছুই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আগের চেয়ে 1000 গুণ ধুলার পরিমাণ বেশি বেড়ে গেছে, যেহেতু এটা আমার রোড সাইডে বাসা। তো মুছতেছি, কিছুক্ষণ পরে এসে দেখি আবারও ধুলা পড়ে আছে। আর বাসার টাইলসগুলো যেহেতু সাদা, একদম দেখা যায় যে ধুলাগুলো পড়ে আছে। আর আমি কিন্তু একটু পরপরই ঘর ঝাড়ু দিই। আগের বাসার চেয়ে এই বাসায় আসার পরে কিন্তু আমার কাজ আরও বেশি বেড়ে গেছে। আর গরমের দিনের চেয়ে শীতের দিনে আমার মনে হয় এক্সট্রা অনেক কাজ থাকে, যেমন বিছানাটা গোছাতে গেলে সেখানে লেপ কম্বল গোছাতে হচ্ছে। তারপর ড্রেসিং টেবিলের সামনে আসলে দেখা যায় যে এক্সট্রা লোশন, ভেসলিন, ক্রিম এগুলো আবার এক্সট্রা কিন্তু যোগ হয় শীতের দিনে ড্রেসিং টেবিলে, যেগুলো কিন্তু গরমের দিনে থাকে না। গরমের দিনে কিন্তু একটু পাউডার, একটু স্নো রাখলেই হয়ে যায়, কিন্তু শীতের দিনে অনেক প্রোডাক্ট আমাদের কিন্তু ড্রেসিং টেবিলে যোগ হয়। যাই হোক, ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে একটু গুছিয়ে নিলাম। এরপরে আমি চলে আসলাম আমার কিচেনে। আর আজকে থেকেই আমি আমার কিচেন ক্লিনিংয়ের কাজে কিন্তু লেগে পড়েছি। তা আমি নোংরা অবস্থায় কিন্তু এই র্যাকটা গুছিয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন তো আর এটা দেখতে ভালো লাগছে না, আর এখানে এই নোংরার ভিতরে কাজ করতেও আমার ভালো লাগছে না। তো ভাবলাম যে শুরু করে দেই, একটা পাশ করে আমি ক্লিনিংয়ের কাজগুলো করেই নেই। তো আজকে চুলার যে রেখেছি যে কাউন্টার টপটা সেটাই ক্লিন করে নিব। আমি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে তারপরে যে নেইল র্যাকটার উপরে যে আমার ছোট ছোট কাচের মশলার জারগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম। আর এই কাচের জারগুলোর ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি।
এগুলো বের করে আমি একটু রোদে দিয়ে দেব। যদিও আমার বাসায় তেমন একটা রোদ আসে না, তো তারপরেও বারান্দায় ওগুলো রেখে আসলাম। আর এখন হচ্ছে ছোট ছোট যে কাচের জারগুলো সেগুলো ক্লিন করে নেব। একটু গরম পানি নিয়ে তার মধ্যে ভিম লিকুইড দিয়ে আমি হচ্ছে এই জারগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে তেল চিটচিটে ভাবটা খুব তাড়াতাড়ি উঠে যায়। যদি ভিনেগার আর বেকিং সোডা দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমি ওগুলো খুঁজে পাচ্ছি না। আর আমার চুলার অবস্থা কতটা ভয়ানক, আমি কিন্তু রান্নাবান্না করেই রেখে গিয়েছিলাম। সে শুধু গরম করে খেয়েছে আর চা বানিয়ে খেয়েছে, তাতেই আমার চুলার এই অবস্থা। না জানি রান্না করলে আমার চুলার কি অবস্থাই হতো। তো আমি হচ্ছে চুলার বার্নারগুলো খুলে নিয়েছি, আর এই তো আমি ঘষাঘষির কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তারের যে মাজনিটা আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে টাইলসগুলো ঘষে নিচ্ছি। আর সেই সাথে আমার গ্যাস সিলিন্ডারের যে পাইপটা সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা যেহেতু চুলার পাশে থাকে এটা কিন্তু খুব তেল চিটচিটে হয়ে যায় আর দেখতে খুবই বাজে লাগে। তো খুব সুন্দরভাবে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে ওয়ালের যে টাইলসগুলো সেগুলো আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিও শুরুতে যে কথাটা বলেছি যে সামান্য ভিডিওর জন্য মানুষ মানুষের সাথে এরকমের জঘন্যতম কাজ কিভাবে করতে পারে, আসলে এই স্বার্থপরের দুনিয়াতে স্বার্থ ছাড়া কিন্তু কেউ কিছুই বুঝি না আমরা। আর আমরা এতটাই খারাপ যে মানুষ হয়ে আর এক মানুষের ভালো আমরা দেখতে পারি না। আর যার কারণেই কিন্তু বাঙালি জাতি এতটা পিছিয়ে আছে সব কিছুর দিক থেকে অন্যান্য দেশের তুলনায়। কারণ এই দেশে, আমাদের এই বাংলাদেশে আমাদের মধ্যে অহংকার বেশি, হিংসা বেশি, আর হচ্ছে স্বার্থপরতা বেশি। সেই কারণেই কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, শুধু এই সব কারণের। আমরা বাঙালি জাতি এতটাই খারাপ যে আমরা অন্যের ভালোতে খুশি না হয়ে বরঞ্চ অন্যের ভালো দেখলে আমাদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আর আমরা সব সময় চেষ্টা করি তার ক্ষতি কীভাবে করতে পারি। তো এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি এই কারণে যে আমাদের জেস ব্লগের জেসমিন আপুকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে শুধুমাত্র এই ভিডিওর জন্য। আপু কিন্তু ব্লগ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল। এরপরে কিছুদিন আগে কিন্তু আপু টিকটক আর ফেসবুকে ছোট ছোট ভিডিওগুলো দিত। তো তখনই হচ্ছে একটা ভিডিওতে আপু বলেছিল যে আপুকে এই ভিডিওর কারণেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর যার কারণে আপু ভিডিও করতে পারে না। আপু যখনই ভিডিও করতে যায় তখনই আপু অসুস্থ হয়ে যায়, বা তখনই তার সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। কে বা কারা আপুর সাথে এই জঘন্যতম কাজ করছে সে বিষয়ে কিন্তু কিছুই বলে না। আপুর লাস্ট ভিডিও ফেসবুকে দেখেছিলাম নভেম্বরের 27 তারিখে। তো নভেম্বরের 22 তারিখে আপু একটা রিলস ভিডিও দিয়েছিল, সেখানে আপু ক্যাপশনে দিয়েছিল আপু তো সেই অসুস্থ। তো এরপরে নভেম্বরের 27 তারিখে আপুর লাস্ট ভিডিও দেখেছি, মানে ফেসবুকে রিলস দেখেছি। এরপরে এ পর্যন্ত আপুর কোনো ভিডিও আর পাচ্ছি না। জানি না আপু এখন কেমন আছে। তো আপু যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, আল্লাহ পাক আপুকে ভালো রাখুক, আমরা সেই দোয়াই করি। কারণ সবার ভালোবাসার মানুষ জেস ব্লগের জেসমিন আপু। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, চুলাটাও একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি। আজকে মনে হয় রান্না করেও একটু শান্তি পাবো, কারণ চুলার আশেপাশের জায়গাটা এত অপরিষ্কার ছিল। এর ভিতরেই আমি এই বাসায় আসার পরে কাজ করেছি, একদম চোখ নাক বন্ধ করে কাজগুলো করেছি। তো আজকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আর আমার জানালার থাই গ্রিল সব কিছুই কিন্তু নোংরা অবস্থায় আছে, কারণ এগুলো ক্লিন করা আমার পক্ষে আসলে এখন সম্ভব না। তো এগুলো হচ্ছে আমি আস্তে ধীরে করব। জানালাটা বাদে আমি অন্য সব কিছুই ধীরে ধীরে পরিষ্কার করে নিব। যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে লাল শাক ভাজি করব। লাল শাকটাকে আগে একটু ভাপিয়ে নিচ্ছি, লাল শাকটাকে ভাপিয়ে তারপরে আমি বাগার দিয়ে নিব। আর এই পাশে হচ্ছে আমার যে নীল ঝুড়িটা, মানে র্যাকটা, সেটা আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। আর আমার স্প্যাচুলার খুন্তি রাখার যে ঝুড়িটা সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো শুকিয়ে গিয়েছে আর এগুলো চুলার পাশে রেখে দিলাম। এখন হচ্ছে রান্না করব আর সেই সাথে হচ্ছে এই ক্লিনিংয়ের কাজগুলো করব, একসাথে দুই কাজ করব। লাল শাকটা ভাপানো আমার অলরেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এই শাকগুলোকে নামিয়ে বাগার দিয়ে নিব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না যারা এখনও আমার সাথে আছেন তারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন কিনা। যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখনই একটা লাইক দিয়ে আসেন। আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন বা দেখে যাচ্ছেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর ভালোবেসে প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো যদি দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। এই দিক থেকে আমার লাল শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আমার যে ছোট ছোট কিউট মশলার জারগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। শুকানোর পরেও আমি একটু কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যেহেতু এর ভিতরে মশলা রাখবো। তো মশলাগুলো আমি যে যার কৌটোর মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর ছোট ছোট এই মশলার জারগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে, কারণ এর মুখাগুলো কিন্তু এক এক কালারের, লাল, সবুজ, হলুদ, যার কারণে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। যদিও এই জারের মুখাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে, তো আমার চিন্তা ভাবনা আছে এগুলোকে আমি এক কালারের করে নিব। তো এরপরে নিচের তাকেও আমি ছোট ছোট জারগুলো রেখে দিলাম। আর এই র্যাকটা এখানে রাখার উদ্দেশ্য হলো যে আমার গ্যাস সিলিন্ডারের যে পাইপটা, সেটা যেন হাইড হয়ে থাকে, কারণ এটা যদি বের হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগে। র্যাকটা রাখার পরে কিন্তু ওই সাইডের পাইপটা কিন্তু হাইড হয়ে গেছে, আর কিন্তু দেখা যাচ্ছে না। তো র্যাকটা গুছিয়ে এদিকে আমার ফুলকপি আর আলু ভাজিটাও হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আর এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ডালে হলুদ দিয়ে আমি ভালোভাবে ঘুটে নিব, ঘুটে তারপরে পানি দিয়ে জাল করে আবার বাগার দিয়ে নিব। তো অলরেডি কিন্তু আমার দুপুরের রান্না বান্না শেষ। আর এই তো আমি একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু জায়গা পরিষ্কার করেছি আর কিভাবে সাজিয়ে নিয়েছি। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, তো র্যাক রেখেছি, সেই ওয়াল থেকে এই যে আমি আমার কেটলিটা রেখেছি সেই ওয়াল পর্যন্ত আমি পরিষ্কার করে নিয়েছি। কাউন্টার টপ পরিষ্কার করেছি, সাথে ওয়ালের টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আবারও বলছি, আমার রান্নাঘরের জানালাটা দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ জানালাটা পরিষ্কার করা আমার পক্ষে এখন সম্ভব না। তো আমি কিন্তু চুলাটা আবারও একবার রান্না শেষে মুছে নিয়েছি। আর এই র্যাকটা কিন্তু অনেক বেশি কিউট লাগছে, একদম মনে হচ্ছে রংধনু, কারণ বিভিন্ন কালারের যে ছোট ছোট জারগুলো, সেই কারণে কিন্তু খুব বেশি ভালো লাগছে, আবারও বলছি। আর এই যে ওয়ালের টাইলসগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। যেহেতু সাদা টাইলস, একটু ঘষা মাজা করে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন কিন্তু মনে হচ্ছে অনেক জায়গাও বেড়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ইলেকট্রিক কেটলিটা আমি এই সাইডে রেখেছি, এখানে একটা প্লাগ আছে, কিন্তু এই প্লাগটার ভিতরে কেটলির যে সুইচটা, মানে প্লাগটা, ওইটা ঢুকে না। তো ওই সুইচটা চেঞ্জ করতে হবে। আর টাইলসের ভিতরে যে কালো কালো দাগগুলো, সেগুলো উঠে নেয়, এগুলো উঠে যাবে, আস্তে আস্তে পরিষ্কার করতে করতে উঠে যাবে। আসলে একদিনে তো আর সব কিছু সম্ভব না। তো এখন মাগরিব আজানের পরে আমি মাগরিবের নামাজ আদায় করে আবারও কিচেনে চলে আসছি, সন্ধ্যার নাস্তা বানাবো। অনেক দিন পরে সন্ধ্যার নাস্তা বানাতে এসেছি। বাবার বাড়িতে ছিলাম, মা ভাবি নাস্তা বানিয়ে দিয়েছে, আর আমি বসে বসে খেয়েছি। তো আমি মাগরিবের নামাজ পড়ে এখন একটু ফুলকপির পাকোড়া বানাবো। নামাজ পড়তে যাওয়ার আগেই ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে বেসন, চালের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর সেই সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো হয় দেখতে, সেই কারণে। আর আমার বাসায় কিন্তু একজন গেস্ট আছে, আমি বাড়ি থেকে আসার সময় আমার ভাইয়ের বড় ছেলেটাকে আমি নিয়ে এসেছি। তো আমরা তিনজনেই নাস্তাটা করে নিব। এই যে আমার ফুলকপির পাকোড়া কিন্তু এক ব্যাচ হয়ে গিয়েছে, এগুলোকে তুলে তারপরে আমি আরেকটা ব্যাচ দিয়ে দিব, দিয়ে আমি এক এক করে সব পাকোড়াগুলোই ভেজে নিব। আর সেই সাথে একটু পেয়ারা কেটে নেব। আমার মেয়ে অনেকদিন যাবৎ বলছে পেয়ারা খাবে, মানে বাসায় আসার পর থেকেই বলছে পেয়ারা খাবে। তো ওর বাবা পেয়ারা এনেছে। পেয়ারা আর ফুলকপির পাকোড়া দিয়ে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। শীতের দিনে কিন্তু এই পাকোড়া টাইপের জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে। শীত শেষ হয়ে গেলে কিন্তু এই খাবারগুলো আর খেতে ভালো লাগবে না। পেয়ারাটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে মাখিয়ে দিব।
আর একটু কাঁচামরিচ লবণ দিয়ে পেয়ারা মাখিয়ে দিলে আমার মেয়ে অনেক পছন্দ করে। তো এখন আর কাঁচামরিচ দেব না, শুধু লবণ দিয়েই মাখিয়ে দিলাম। এই তো আমার আজকের সন্ধ্যার নাস্তা। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।